আজকে যে দলটিকে নিয়ে কথা বলবো সেই দলটি একটা সময় পশ্চিমবঙ্গে শাসন করেছে, দীর্ঘ শাসন করেছে। হ্যাঁ, আপনারা বুঝে গিয়েছেন ততক্ষণে যে আমরা আজকের এপিসোডে কথা বলবো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিএম কে নিয়ে। হ্যাঁ, সিপিএম। বর্তমানে দেখা যাচ্ছে সিপিএম আন্দোলন ভুলে গিয়েছে। আমরা একটা সময় শুনেছি যে কমিউনিস্ট পার্টি ট্রাম ভাড়া বৃদ্ধি পেয়েছিল বলে আগুন খেকো আন্দোলন করেছিল, জঙ্গি আন্দোলন করেছিল, কিংবা এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বেই একটা সময় কলকাতার বুকে খাদ্য আন্দোলন হয়েছিল, কিংবা আরো অতীতে গেলে তেভাগা আন্দোলনের কথাও বলা যায়। কিন্তু বর্তমানে সেই রামও নেই, আর সেই অযোধ্যাও নেই, সেই কমিউনিস্ট পার্টিও নেই। চরিত্র পাল্টে গিয়েছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সিপিএম শুধুমাত্র কর্মসূচির মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। যদিও অনেকে মনে করেছিলেন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে রাজ্যে একটি শক্তপোক্ত বিরোধী দলেরও মুখোমুখি হবে এই তৃণমূল কংগ্রেস সরকার। কারণ বামেদের ওই যে বলছিলাম একটা জঙ্গি আন্দোলন করা, বিরোধী আন্দোলন করার একটা ঐতিহ্য বা ট্র্যাডিশন রয়েছে, বা ট্র্যাডিশন ছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে কার্যত বামেদের সংগঠন শীত ঘুমে চলে গিয়েছিল, এবং কোনো বাম নেতা বলেছিলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একটা হানিমুন পিরিয়ড দিতে চাই। এইসব তাত্ত্বিক আলোচনা করতে গিয়ে 10 বছরের মাথায় 21-এর বিধানসভায় বামেরা শূন্যে পরিণত হয়েছে। তবে সেই শূন্যের গেরো থেকে বেরিয়ে আসার জন্য খুব যে উদ্যোগ দেখা যাচ্ছে এমনটা নয়। আপনারা বলতে পারেন যে ছাত্র সংগঠন কাজ করছে, যুব সংগঠন কাজ করছে। হ্যাঁ, ছাত্র যুব সংগঠন কাজ করছে, কিন্তু পার্টি সিপিআইএম দল সরাসরিভাবে কতটা মাঠে নামছে? তারা শুধুমাত্র কিছু কর্মসূচির মধ্যে আবদ্ধ থাকছে। আজকে অমুক দিনে ওখানে একটা সভা হবে, অমুক দিনে ওখানে একটা মিছিল হবে। আমরা আরজিকর আন্দোলনেও দেখেছি যে কিছু চিকিৎসক নেতা, সেটা সুবর্ণ গোস্বামী হতে পারেন, তমনাথ চৌধুরী হতে পারেন, যারা সরাসরিভাবে বামপন্থী দলের সঙ্গে কোনো না কোনোভাবে হয়তো যুক্ত, বা বামপন্থী সমর্থক, বা মানস গুমটার মতো বামপন্থী চিকিৎসক নেতা, এনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সরাসরিভাবে রাজনৈতিক দল হস্তক্ষেপ করেননি। কি এটা নাগরিক আন্দোলন? খুব ভালো কথা, কিন্তু নাগরিক আন্দোলন থেকে ফসল তুলতে গেলে পার্টির ঝান্ডাটা নিয়ে নামতে হয় কোনো সময়, যেটা বর্তমান বাম নেতৃত্ব একেবারে ভুলে গিয়েছেন। এই সম্প্রতি সিপিএম এর রাজ্য সম্মেলনে আমরা শুনলাম, রাজ্য সম্মেলনে বলা হলো যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো আন্দোলন গ্রহণ করা হলে সেটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে, শেষ পর্যন্ত শেষ দেখা হবে। কোথায়? এই তো যাদবপুরের ইস্যুতে যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া হলো, 2-3 দিন শিক্ষামন্ত্রীর নামে এফআইআর, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, এইসব আন্দোলন চললো। তারপরে কি হলো? কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। আন্দোলন কি হলো? রেজাল্ট কি হলো? ফলাফল কি হলো? শূন্য। আর কথায় কথায় বামেরা একটা কথা বলেন, মিডিয়া আমাদের দেখায় না, মিডিয়া আমাদের দেখায় না। আচ্ছা, কি করে আপনারা আশা করেন মিডিয়া আপনাদের দেখাবে? তার কারণ আপনারা আপনাদের রাজনৈতিক কারণে আপনারা কর্পোরেট বা পুঁজিপতি বা পুঁজিবাদী শক্তির বিরোধিতা করেন। খুব ভালো কথা। তাই মিডিয়াকে তো নিয়ন্ত্রণ করে বা চালায় হলো কর্পোরেটরা, পুঁজিপতিরা, পুঁজিবাদীরা। তা আপনারা যাদের বিরোধিতা করেন তারাই আপনাদের আনন্দে স্বাচ্ছন্দ্যে দেখাবে, আপনাদের খবর প্রচার করবে। এটা ভাবাটা একটু কি অন্যায় আবদার নয় কমরেড? তাও তো মিডিয়া দেখিয়েছে। মিডিয়া দেখায়নি এটা বললে সত্যের অপলাপ হবে। কেন? মীনাক্ষী মুখোপাধ্যায়কে কার্যত বামেদের মুখ হিসেবে তো মিডিয়াই তুলে ধরেছে। তাতেও আবার কিছু নেতার ভীষণ আপত্তি। না, বামপন্থী রাজনীতিতে এরকম মুখ হয় না, বামপন্থী রাজনীতিতে নীতিটাই আসল কথা, নেতা নয়। বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যারা এই কথা বলেন, আমি বলবো তারা এখনো 100 বছর পিছিয়ে আছেন। তারা সংসদীয় রাজনীতি না করে যান জঙ্গলে চলে যান, ওখানে গিয়ে বিপ্লব করুন, তাহলেও বুঝতাম দম আছে। যখন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেডের সমাবেশ হয়েছে, বা যখন মীনাক্ষী মুখোপাধ্যায়
আনিস খানের মৃত্যুর পরে তীব্র আন্দোলন করেছেন, তখন মিডিয়া দেখায়নি? দেখিয়েছে তো। তাহলে আপনারা আন্দোলনটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেননি, তার ব্যর্থতা আপনাদের। এমনিতেই বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি ধর্মীয়, সাম্প্রদায়িক এবং ধর্মের মেরুকরণে আবর্তিত, এবং এই মেরুকরণের মাঝে বামপন্থী দলগুলোর হালে পানি পাওয়া খুব কঠিন। কারণ আপনারা ইস্যু ভিত্তিক রাজনীতি করেন, আর যেখানে মানে ধর্মের রাজনীতি আসছে সেখানে আপনার হালে পানি পাবেন না, এটাই স্বাভাবিক একটা বিষয়। তার মধ্যেও যখন ইস্যু ভিত্তিক লড়াইয়ের সুযোগ আসছে তখন আপনারা কি করছেন? না, আজকে পার্টি কংগ্রেস, কালকে রাজ্য সম্মেলন, পরশু ডিওএফআই সম্মেলন, পরশু অমুকে কমিটিতে চান্স পাবে, আপনারা ওতে মেতে আছেন। আজকে যখন যোগ্য চাকরিহারারা মার খাচ্ছে, পুলিশের লাঠির বাড়ি খাচ্ছে, শিক্ষকদের গায়ে লাঠির বাড়ি পড়ছে, আপনারা কি করছেন? না, ওই দিন তো তেমন কিছু করতেই পারেননি, পরের দিন একটা মিছিলের কল দিয়েছেন। মিছিলের কল দিয়ে কি হবে? অনেকেই একটা কথা বলেন, এখন যদি রাজ্যের বিরোধী দলনেত্রীর নাম হতো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তিনি অনেক কিছু করে দেখাতেন। এক্ষুনি অনেকে আপনারা বলবেন, না না উনি যেটা করেছেন সেটা কি ঠিক? উনি তো অনেক কিছু বিধ্বংসী কাজকর্ম করেছেন। তাহলে রাজনীতি না করে আপনারা বরং চ্যারিটেবল ট্রাস্ট খুলে বলুন। ওই 2021 সালের বিধানসভা নির্বাচনের পর একটা বিতর্ক হয়েছিল বামেদের মধ্যে যে আমরা কি এনজিও চালাই। হ্যাঁ, বর্তমান সময়ে সিপিএম এর যে অবস্থা, সিপিএম এনজিওটাই ভালো চালাতে পারে, রেড ভলেন্টিয়ার করবে, শ্রমজীবী ক্যান্টিন করবে, কিন্তু ভোটের বিষয়ে সেখানে তারা বলবে এটা সংসদীয় মোহ। আপনি রাস্তায় না নামলে আপনার সংগঠন কোনোদিন ঘুরে দাঁড়াবে না। বিজেপি যখন তাদের বিধায়কদের 8-10 জন বিধায়ক নিয়ে লালবাজারের সামনে বিক্ষোভ দেখাতে পারে, সিপিএম এর কি 10 জনও লোক নেই লালবাজারের সামনে বা যে কোনো জায়গায় একটা বিক্ষোভ দেখানোর মতো? মানে ওই রকম বিক্ষোভ, ওই কর্মসূচি করলাম, ছবি তুললাম, এই ফেসবুকে পোস্ট হয়ে গেছে, আচ্ছা চলে এই কালকে অমুক দিন অমুক সময় কর্মসূচি চলে এসো, ওরকম না। লাগাতার পড়ে থাকতে হবে, দরকার পড়লে রাস্তা অবরোধ করে দিতে হবে, দরকার পড়লে দাবি আদায় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পড়ে থাকতে হবে রাস্তায়। তাহলে কিছুটা সুদিন ফিরলেও ফিরতে পারে, আর না হলে 2026-এর ভোটের পরেও আবার আলোচনা করতে হবে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো। আরেকজনের কথা না বললেই নয়, মীনাক্ষী মুখোপাধ্যায়, যাকে অনেকেই মনে করেন যে বামেদের অন্যতম মুখ বা বর্তমানে সিপিএম এর মুখ। তিনি সম্প্রতি কেন্দ্রীয় কমিটিতে সুযোগ পেয়েছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন, সব ঠিক আছে, কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কেও বুঝতে হবে যে দলের কপিবুক কমিউনিস্ট হয়ে বর্তমান সময় জননেত্রী হওয়া যায় না। তিনি দলের নেত্রী হতে পারেন, পার্টির নেত্রী হতে পারেন, কিন্তু জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ক্রাউড পুলার হতে গেলে মাঝে মাঝে দলের ওই কপিবুক স্টাইলের বাইরে বেরিয়ে তাকে ময়দানে নামতে হবে, না হলে ওই আর্যভট্টের দশা কাটবে না। অনেকে বলতে পারেন কেন 20 এপ্রিল ব্রিগেড আছে? দাদা, ব্রিগেড একটা কর্মসূচি, ব্রিগেড এমনিই ভরে যাবে, কিন্তু তাতে লাভের লাভ কি হবে? ওই ব্রিগেড ভরানোর ছবির থেকে অনেক বেশি লাভবান হতে পারতেন যদি এই যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে একটা লাগাতার আন্দোলন, রাস্তায় বসে থেকে, নেতাদের রাস্তায় বসে থাকতে হবে, ওই কর্মসূচি করে বাড়ি চলে যাব এই ধারণা, ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সবাই পারবে না এই আন্দোলন করতে, আপনার সব কর্মী সমর্থক পারবে না, কিন্তু এখনো কমিউনিস্ট পার্টি করেন, কমিউনিস্ট পার্টিকে ভালোবাসেন এমন অনেক মানুষ আছেন যারা নিবেদিত প্রাণ, যারা এমন লড়াইয়ের জন্য প্রস্তুত, কিন্তু কিছু অযোগ্য অপদার্থ নেতৃত্বের জন্য তারা বড্ড অসহায় বোধ করছেন, যারা তৃণমূলের রাজনীতিতে অতিষ্ঠ, আবার বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিতেও চরম অসহায়। তারা বর্তমানে কমিউনিস্ট পার্টিকে আশার আলো মনে করতে চাইছেন, কিন্তু কমিউনিস্ট পার্টির কাজকর্মে তারা বড্ড হতাশ। আগামীর দিন যদি এই কর্মসূচির মধ্যে আপনারা আবদ্ধ হয়ে থাকেন তাহলে যেমন চলছে তেমন চলবে। 2026 বিজেপি ভার্সেস তৃণমূল। আপনারা যতই বলুন মিডিয়া বাইনারি তৈরি করে দিচ্ছে, আসলে এই বাইনারি তৈরি করাতে আপনাদের ভূমিকাও অনেকটা থাকছে। আজকের এপিসোড নিয়ে আপনাদের কি বক্তব্য জানান কমেন্ট বক্সে, ভীষণ ভীষণ দরকার। সমালোচনা করার হলেও সমালোচনা করুন, সমালোচনা সবসময় গ্রহণযোগ্য, স্বাগত জানাই, গঠনমূলক সমালোচনা অবশ্যই। ওই গালাগাল দিয়ে বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, নোংরা কথা বলে নিজেদের মান সম্মানকে
নিচে নামাবেন না। আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় সময় নষ্ট হয়েছে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।